দেখুন গুরুত্ব রাখবে আজকের হাল্লা বলে, কারণ শহর কলকাতায় আবারও এসএসসি নিচে নতুন করে বিতর্ক। তাতে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, মানে নতুন হোক বা পুরনো হোক, প্রত্যেকেই পথে নামছেন। দাবি একটাই, তা হচ্ছে শূন্য পদ বাড়াতে হবে। আর তারই আজকেও বিভিন্ন ছবি আজকে ধরা পড়েছে। তো গুরুত্ব রাখবে ডেফিনেটলি আজকের এই আলোচনার পার্সপেক্টিভে দাঁড়িয়ে এই ছবিটা আগামীতে কোন জায়গায় যেতে পারে। কারণ দেখুন, নির্বাচনের ঠিক আগেই একদিকে যখন এই এসএসসি একটা বড় জায়গা, ঠিক তখনই এসআইআরটাও তো চলছে। আর এসআইআর যখন চলছে, বিতর্ক তো পিছু ছাড়ছে না। প্রতিদিন নতুন নতুন করে আপনারা শুনতেই পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন, লাগাতার একাধিক যারা বিশেষ করে বাংলাদেশ থেকে এসছেন, তারা বিভিন্ন সীমান্ত দিয়ে পারাপার করতে চাইছেন। তারা এরকম বহু মানুষ যাদের আটক হবার খবর সামনে এসছে। এরই মধ্যে নির্বাচন কমিশনের যে টিম, সেই টিম এই মুহূর্তে রয়েছে। আজকে তো আরো বড় বার্তা তারা দিয়েছেন, কাজ কিভাবে করতে হবে। কোনো যদি ভুলচুক হয়, তাহলে পরে এই ভুলচুক হলে কি ব্যবস্থা হবে তাদের বিরুদ্ধে, সম্পূর্ণ কড়া বার্তা আপনারা বলতে পারেন। সেই বার্তা এই মুহূর্তে সামনে চলে এসছে। ফলত আলোচনায় আজকে একদিকে যখন এসএসসি অবশ্যই থাকবে, অন্যদিকে দাঁড়িয়ে এসআইআর। গুরুত্বপূর্ণ এই দুই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা করব অবশ্যই। আর এই বিতর্কের মধ্যে যে ছবিগুলো, তার মধ্যে গুরুত্ব রাখছে এই ছবিটা আজ যেটা আমরা দেখতে পেলাম, একাদশ দ্বাদশ শ্রেণীর যে ভেরিফিকেশন, সেটা যখন একদিকে চলছে, ঠিক তখনই রাস্তায় আমরা দেখতে পেলাম নবাগত এবং পুরনো চাকরি প্রার্থীদের। এবং এই নবাগত এবং পুরনো চাকরি প্রার্থীরা সোমবারের পর মঙ্গলবারও একইভাবে করুণাময়ীতে তারা বিক্ষোভ দেখালেন। এদিকে আবার যোগ্য যারা চাকরিহারারা, তারাও রাস্তায় রয়েছেন। উভয় পক্ষই দাবি করছিলেন যে শূন্য পদ বাড়াতে হবে, সেই দাবিটা আজকেও রয়েছে। এবং এই শূন্য পদ বাড়ানোর দাবি অনুযায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একখানা হালকা করে হিন্ট দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা কথা হয়েছে, তবে সেটা সামনে তিনি বলেননি এখনো পর্যন্ত। সেই কথার মাধ্যমে একটা ব্যবস্থা করা হচ্ছে, ইঙ্গিত পাওয়া গিয়েছে। এখন বাড়বে কি বাড়বে না সেটা আমরা জানি না, কিন্তু আবারও বলছি 26-এর নির্বাচন আসছে সামনে। তার আগে এই যে আবারও একটা নতুন করে পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতিটাতে শাসক হোক বা বিরোধী হোক, কে কিভাবে দেখছেন আগামী জায়গায় এই ইস্যুগুলোর মধ্যে এসএসসিটা কতটা প্রাধান্য পেতে পারে। আর এসআইআর যখন চলছে, তার মধ্যেও জ্ঞানেশ ভারতীর তার বলে দেওয়া একের পর এক বক্তব্য, সেগুলো অবশ্যই দেখবার যে এর পরবর্তী যে পদক্ষেপ, সেটা কোন জায়গায় যাবে। তো অবশ্যই যারা আজকে উপস্থিত থাকবেন আমাদের আলোচনায়, এই মুহূর্তে যারা স্টুডিওতে রয়েছেন আমি একটু পরিচয় করাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অরিজিৎ বক্সি, বিজেপি মুখপাত্র। অরিজিৎ দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা গৌরব মজুমদার, গৌরব দাকে স্বাগত। আর দূরাভাষ থেকে ফিরদৌস শামীম, তিনি যোগ দিয়েছেন। আইনজীবী ফিরদৌস সাহেবকে স্বাগত জানাবো অনুষ্ঠানে। ফিরদৌস দা, আপনাকে দিয়ে শুরু করবার এই কারণেই চেষ্টা করবো আজকের আলোচনা, কারণ বিতর্ক, তার মধ্যে আপনিও গুরুত্বপূর্ণ একটি অভিযোগ সামনে নিয়ে এসেছিলেন। এই অভিযোগটাও অবশ্যই আলাদা মাত্রা দেয় যে এই তালিকা যখন প্রকাশ হলো, তারপর অযোগ্য চাকরি প্রার্থীদের নাম নাকি ইন্টারভিউ তালিকায়। এর মধ্যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি শহরের বুকে, এসএসসি নিয়ে নতুন পরিস্থিতি কি তৈরি হতে পারে, এবং আপনার যে বিশদে অভিযোগ ছিল সেটা কি কি থাকছে। দেখুন, প্রথমেই বলি যে যদি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে চাইতো এই স্কুল সার্ভিস কমিশন এবং সরকার, তাহলে প্রথমেই তাদের কি কি করা উচিত ছিল। এক, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক 2016 সালের ওএমআর শিটগুলো সর্বপ্রথম প্রকাশ করা উচিত ছিল। তার কারণ এই যে টেন্টেড লিস্ট, সেটা কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। আমরা বলছেন যে দাগিরা পরীক্ষায় বসে গেছে, যা এখনো পর্যন্ত এসএসসি যে লিস্ট দিয়েছে সেই লিস্ট থেকে যেটা ট্যালি করে দেখা যাচ্ছে, তাও আবার কি সেই লিস্ট অসম্পূর্ণ এই কারণেই, তার কারণ একদিকে সকলের নাম না দেওয়া, অপরদিকে সেই লিস্টে কিন্তু ডিটেলস নেই, ক্যান্ডিডেট ডিটেলস নেই। অর্থাৎ একজন ক্যান্ডিডেটের নাম ধরুন সাপোজ এ, আরো একজন ক্যান্ডিডেটের নামও কিন্তু এ হতে পারে, দুজন ক্যান্ডিডেটের নাম এ হতে পারে, মানে একই ব্যক্তির একই নামে দুজন ব্যক্তি থাকতে পারে। তাহলে এটা আইডেন্টিফাই কি করে করা যাবে? যদি তার বাবার নাম থাকতো, যদি তার ঠিকানা থাকতো। টেন্টেড লিস্টে শুধুমাত্র নাম দিয়ে এবং রোল নাম্বার দিয়ে লিখে রেখেছেন, তাও 2016 সালের নাম এবং রোল নাম্বার, মানে নাম সকলের একই থাকবে, রোল নাম্বার 2016 সালের। ফলে তাকে আইডেন্টিফাই করা সম্ভব নয় যে নিহার নামের ব্যক্তি তিনি মানে একই নামের ব্যক্তি অন্যজন ব্যক্তি কিনা, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে টেন্টেড তালিকা সম্পূর্ণ করতে গেলে দুটো জিনিস করা, এক ওএমআর শিট পাবলিশ, দ্বিতীয় হচ্ছে যে
এই ওএমআর শিট পাবলিকেশনের সঙ্গে কাউন্সিলিং ওয়াইজ লিস্ট পাবলিশ, অর্থাৎ 2016 সালে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিং কারা কারা চাকরি পেয়েছিল। তার কারণ আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল বেশ কিছু কাউন্সিলিং হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক অ্যাজ ওয়েল এজ কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক তারা কিন্তু এক্সপায়ারি প্যানেলের ওই চাকরি পাওয়ার ক্যান্ডিডেট হিসেবে কনসিডার্ড হবে। ফলে সেই ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ফলে ভবিষ্যতে যদি পাওয়া যায়, ওএমআর শিট আর আজকে পাবলিশ করছেন না, ছেলেমেয়েরা সব আরটিআই করছে। ভবিষ্যতে আজ থেকে 1 বছর পরে বা 1.5 বছর পরে বা 2 বছর পরে ওএমআর শিটগুলো পেয়ে যখন দেখবে যে না, এই 1806 জনের বাইরে আরও হয়তো 1800 জন আছে যাদের ওএমআর শিটের নাম্বার বাড়ানোর জন্য তারাও টেন্টেড লিস্টে থাকা উচিত ছিল, তাহলে কি হবে? তাদের মধ্যে অনেকে হয়তো পরীক্ষায় বসে গেছে, যে সেকেন্ড রাউন্ড এসএলএসটিতে তারা হয়তো চাকরিও পেয়ে গেল, ভবিষ্যতে আবার তাদের চাকরি আবার প্রশ্নের মুখে পড়বে। তাহলে এই পরিস্থিতি যদি না তৈরি করতে চাইতেন তাহলে কি করা উচিত ছিল? স্বচ্ছতার সাথে ওএমআর শিটগুলো পাবলিশ করে দাও, স্বচ্ছতার সঙ্গে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিং কারা চাকরি পেয়েছে সেগুলো সব প্রকাশ করে যাও। এবার আসে বর্তমান নিয়োগ প্রক্রিয়া। বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় 2025 সালের নিয়োগ প্রক্রিয়া সেকেন্ড এসএলএসটি আদালতের নির্দেশের পরে যেটা শুরু হয়েছে, সেখানে রুল ফ্রেমিং থেকে শুরু করেছেন বঞ্চনা করতে। 10 নম্বর দিলেন এক্সপিরিয়েন্সের নাম্বার। এবার 10 নম্বর এক্সপিরিয়েন্সের নাম্বার কারা পাবে? শুধুমাত্র গভর্নমেন্ট স্কুলের টিচাররা, কেন বেসরকারি স্কুলের টিচাররা নয় কেন? বা এই 10 নম্বর দেওয়ার ফলে যারা ফ্রেশার তারা 100% নাম্বার পাওয়া সত্ত্বেও, মানে রিটেনে 60, একাডেমিক কোয়ালিফিকেশনে 10, 70-তে 70 পাওয়া সত্ত্বেও তারা কিন্তু চান্স পাচ্ছে না, মানে ইন্টারভিউ লিস্টে তাদের নাম নেই। তার কারণ তারা ওই কাট অফ মার্কস হচ্ছে 71, 72, 73, কারণ টিচাররা এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর পেয়েছে। 80-র মধ্যে টিচারদের জন্য 80 আর ফ্রেশার্সদের জন্য এটা 70-র মধ্যে ইন্টারভিউ লিস্ট তৈরি হচ্ছে। এই যে বৈষম্য তৈরি করছে, এটা করারই প্রয়োজন ছিল। 2016 সালের রিক্রুটমেন্ট রুলসে এটা ছিল না, তাহলে এটা করলেন কেন? একটা ডেফিনিট উদ্দেশ্য নিয়ে। কেন এই ডেফিনিট উদ্দেশ্য? তার কারণ 2016 সালে এই যে লিস্ট বাতিল হয়েছে সেখানে টেন্টেডদের আইডেন্টিফাই করা গেছে, কিন্তু নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা ইভেন 31 ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ টেন্টেড আছেন যেগুলো আইডেন্টিফাই করা যায়নি। এবার ভবিষ্যতে যদি আইডেন্টিফাই করা যায়, এবং খুব স্বাভাবিক আইডেন্টিফাই ভবিষ্যতে করা যাবেই, এবং সেই ক্ষেত্রে তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আপনি একটা ডেফিনিট উদ্দেশ্য নিয়ে একটা রুল তৈরি করে দিলেন। এবং কারণ অন্য কেউ সুবিধা পাবে না কেন? কারণ এই রাজ্যে সর্বশেষ 2016 সালে রিক্রুটমেন্ট হয়েছে, তার আগের রিক্রুটমেন্টে যারা সুবিধা পেতে চাইবেন তারা অলরেডি এজবার হয়ে গেছেন। ফলে এই যে একটা ডেফিনিট উদ্দেশ্য নিয়ে রুল ফ্রেমিং করা, যে আমি ওই নট স্পেসিফিক্যালি টেন্টেডদের মধ্যে থেকে যারা টেন্টেড অংশ তাদের চাকরি পাইয়ে দেবো। দেখুন, গভর্নমেন্ট বা এসএসসি কেউ এই সম্পূর্ণভাবে আনটেন্টেড, বুঝলাম, যদি কোনো কোড ডিক্লেয়ার করে তাদের। তো আমার প্রশ্ন হচ্ছে এই যে যারা মানে যোগ্য যারা চাকরিহারারা রয়েছেন, নবাগতরাও যারা রয়েছেন, তারা বলছেন এই শূন্য পদ বাড়াতে হবে। আমরা আবার শুনছিলাম যে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে নাকি কথাও বলেছেন, একটা প্রাইমারি স্তরে কথা হয়েছে। এখন এখানেই হচ্ছে বড় জায়গা যে আইনি পরামর্শ নেবেন তারা যখন বলছেন, তখন বিকাশবাবু বলছেন যে যদি শূন্য পদ বাড়ে সেক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু আইনি জটিলতা তৈরি হতে পারে। এই জায়গাটা একটুখানি যদি বুঝিয়ে বলেন। দেখুন, শূন্য পদে যে ভ্যাকেন্সি ডিক্লারেশন আইনে নির্দিষ্টভাবে বলা আছে কিভাবে ভ্যাকেন্সি ডিক্লেয়ার্ড হবে, কিভাবে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। এদের যে অসুবিধা হচ্ছে, এরা মনে করে এটা রাজতন্ত্র চলছে, জমিদারতন্ত্র। আমার ইচ্ছা হলো কাউকে চাকরি দিয়ে দিলাম, এই কাউকে আমার পছন্দের ব্যক্তি তাকে চাকরি দিয়ে দিলাম, বা কারো কাছে ঘুষ দিলাম, বা ওই আমার অমুক বান্ধবীর ভাই তাকে চাকরি দিয়ে দিলাম। এইভাবে তো চাকরি দেওয়া যায় না। সেরকম ভ্যাকেন্সিও তার তৈরির নির্দিষ্ট প্রসেস আছে, সেই প্রসেস মোতাবেক আপনাকে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে হবে। যেমন ধরেন ইন্টারভিউ লিস্ট তৈরি, তার কতদিন আগে এই ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে হবে, কিভাবে করতে হবে, ভ্যাকেন্সিগুলো কিভাবে ক্রিয়েট হয়, সেই ভ্যাকেন্সির ডেফিনেশন আছে। এরা আসলে কোনোটাই কমপ্লাই করতে চায় না। সমস্যাটা এই যে ধরুন রিজার্ভেশন এই যে ক্যাটাগরি নিয়ে প্রচুর সমস্যা আছে। এই যে এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে, আপনি এক্সপিরিয়েন্সের নাম্বার এবার ইভেন 10 নম্বর যদি এটা বৈধ হয় সাংবিধানিকভাবে, তাহলেও এই এক্সপিরিয়েন্সের 10 নম্বর কারা কারা পাবে? কারা কারা অলরেডি 10 নম্বর নিয়ে লিস্টেড হয়ে আছে? কারণ ইন্টারভিউ লিস্টে প্রাইমারি স্কুলের শিক্ষক সেও 10 নম্বর পেয়ে গেছে, ওই স্বাস্থ্য দপ্তরের কর্মী সেও 10 নম্বর পেয়ে গেছে, স্যাক মানে ওই কলেজ টিচার যিনি সেও 10 নম্বর পেয়ে গেছে। এবার পরবর্তীতে কি হবে? যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করবে এগুলো বাদ যাবে। এবার ধরুন 100 জনের এরকম নাম্বার আছে, 50 জনকে আইডেন্টিফাই করতে পারলেন, বাকি 50 জনকে আইডেন্টিফাই করতে পারলেন না, ভবিষ্যতে ধরা পড়লো, বা আইডেন্টিফাই করতে চাইলেন না,
দুর্নীতি করার স্বার্থে, আপনি কি এদের প্রত্যেকের এক্সপিরিয়েন্সের উপযুক্ত ডকুমেন্ট ওয়েবসাইটে আপলোড করবেন না? এখন ওএমআর শিটটাই আপলোড করতে পারলেন না, ওএমআর শিটগুলো সব আপলোড করে দিন না, স্বচ্ছতার স্বার্থে করবেন না। মডেল অ্যান্সার কি এখনো আপলোড করলে আলটিমেটলি পরিস্থিতি হচ্ছে গিয়ে তাহলে এটা নিয়ে শুধু ওই আইনি জটিলতায় চলবে। আমি জানি না এর পরবর্তীতে কি অবস্থা বা পরিস্থিতি তৈরি হবে। আমি ফিরদৌস দা আসছি আপনার কাছে, অরিজিৎদার কাছে একটু আসি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে। আমি জানি না 26-এর নির্বাচনের আগে এটা আগামীতে কত কি হতে পারে গোটা পরিস্থিতির মধ্যে, যা আমরা এখনো পর্যন্ত অরিজিৎদার ছবি দেখতে পাচ্ছি। আপনারা কিভাবে এই বিষয়টাকে দেখছেন, কিভাবে এগোবেন আপনারা আগামী সময় মানুষের কাছে তুলে ধরবেন? খুবই মানে একদম স্পেসিফিক একটা প্রশ্ন করেছেন যে ভবিষ্যতের কি এফেক্ট পড়তে চলেছে এবং আমরা কিভাবে দেখছি। দেখুন, আমরা নয়, সবাই দেখছে, সবাই বুঝছে, সবাই জানছে। সেই কবি লিখেছিলেন না, রাজা কেন তোর কাপড় নেই? আমরা সবাই দেখতে পাচ্ছি কাপড় নেই, কিন্তু ওই ঢেকে দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা। একদম সবার প্রথমে বলি যে যদি অপদার্থতা বা ব্যর্থতা কারোর দিকে সবার আগে আঙুল তুলতে হয়, তিনি হচ্ছেন ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমি সবার আগে, ফিরদৌসদা বলছিলেন, একদম সঠিক পয়েন্টগুলো বলছিলেন, আমি 3টে মাত্র এক্সাম্পল এনেছি যে এই পরীক্ষার মধ্যেও রাজ্য সরকার কিভাবে 2 নম্বরই করার চেষ্টা করেছে। সবার প্রথম দেখাই, আমি নামগুলো পেন দিয়ে একটু ঢেকে দিয়েছি না, আমার রোল নাম্বারটা, কারণ ব্যক্তিগত বিষয় হতে পারে, আমি সেটা প্রকাশ করতে চাই না। আমি এই WBSSCর তালিকায় প্রকাশিত প্রথম এইটা তুলে ধরলাম। কি দেখা যাচ্ছে? ওএমআর মার্কসে 60-তে 60 ফুল স্কোর, এডুকেশনাল কোয়ালিফিকেশনে 8 মানে হয়ে গেল 68, এক্সপিরিয়েন্সে 0, টোটাল মার্কস 68, কাট অফ মার্কস দেখুন 76। কোন, আমি জানতে চাই কোন অপদার্থ, কোন ব্যর্থ, কোন মূর্খের করা পলিসিতে এটা সম্ভব হয় যে একজন মেধাবী ছাত্র বা ছাত্রী 60-এ 60 পরীক্ষায় পেয়ে, এডুকেশন স্কোরে 10-এ 8 পেয়ে তার কাট অফের নিচে মার্কস থাকে? ভুল পলিসি না হলে এটা হওয়া সম্ভব নয়। দ্বিতীয়, এটাতেও আমি কভার করে দিয়েছি। দেখুন, ওএমআর মার্কস 57 আউট অফ 60, এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 আউট অফ 10, এখানে সাবজেক্টটা হচ্ছে বেঙ্গলি, টোটাল মার্কস চলে এলো 67, কাট অফ মার্কস 73, আগেরটা হিস্ট্রি ছিল, এটা বেঙ্গলি। অর্থাৎ প্রতিটা সাবজেক্টে যে পলিসি মেকিং হয়, যে রুল ফ্রেমিং হয়, অপদার্থ ব্যর্থ শিক্ষামন্ত্রী আর তার মাথায় হাত দিয়ে রাখা মুখ্যমন্ত্রী, ক্ষমা করবেন, তাদের সার্বিক ব্যর্থতা যে এই পরীক্ষাটাও আজকে এতগুলো যুবক যুবতী তারা আজকে ওই শিক্ষা ভবনের সামনে রাস্তায় বসতে আবারও বাধ্য হচ্ছে, আবারও পুলিশের মার খেতে বাধ্য হচ্ছে, আবারও পুলিশ তাদের চুলের মুঠি ধরে টেনে তুলে দিচ্ছে। আর দুর্নীতির কথা বলবেন, দেখুন সবচেয়ে বড় দুর্নীতির প্রমাণ, কোনো একজন ছাত্র বা ছাত্রী, আমি নামগুলো ব্লক করে দিয়েছি কারণ ব্যক্তিগত জায়গায় স্পিয়ারে আমরা ঢুকতে চাই না, শুধু ক্যাটাগরিটা দেখুন, ভ্যাকেন্সি ক্যাটাগরি, আমি আঙুলটা যেখানে দিয়ে রেখেছি, এই কি লেখা রয়েছে? OBCB। পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে হওয়ার সবচেয়ে বড় দুর্নীতি যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এই ওবিসি। 2012 সালের পর হাইকোর্ট বলেছে 2012 সালের পর কোনো রকম কোনো ফিল্ড ওয়ার্ক না করে, কোনো রকম কোনো আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যথেচ্ছভাবে পলিটিক্যাল ম্যান্ডেটকে, ভেস্টেড ইন্টারেস্টকে ফ্রুক্টিফাই করার জন্য ওবিসি আর ওবিসি বি ক্যাটাগরিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেটা গত 22শে ফেব্রুয়ারি 2024 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে ওবিসি এ, ওবিসি বি বলে কোনো রকম কোনো কাস্ট বেসড রিজার্ভেশন নেই, অথচ সম্পূর্ণ অসাংবিধানিকভাবে, সম্পূর্ণ দুর্নীতিগ্রস্তভাবে এইভাবে ওবিসি বি, ওবিসি এ এখনো পর্যন্ত রাজ্য সরকার চালিয়ে যাচ্ছে শুধুমাত্র নিজেদের ভেস্টেড পলিটিক্যাল এজেন্ডাকে ফ্রুক্টিফাই করার জন্য। টোটাল কেন, টোটাল ভ্যাকেন্সি কত ছিল? শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন এপ্রিল 2022-এ প্রাথমিকে 1,90,085, মাধ্যমিকে 1,39,295, উচ্চ মাধ্যমিকে 23,711, অশিক্ষকদের 29,205, টোটাল করে 3,58,920। কেন আপনি শুধু 10,243 ভ্যাকেন্সি পাবলিশ করলেন? কোন যুক্তিতে আপনি 10,000, 3 লক্ষের মধ্যে 10,000 কি পার্সেন্টেজ আছে? কেন এই নগণ্য সংখ্যক আপনি সিট ভ্যাকেন্সি বলে ডিক্লেয়ার করলেন? আপনার তো উচিত ছিল অন্তত এর মধ্যে থেকে 60%কে কভার করে 100 পয়েন্টে রিজার্ভেশন রোস্টার, প্রকৃতপক্ষে ওবিসি এ, ওবিসি বি সরিয়ে
2010 সালের আগে যে 66টা কমিউনিটি 7% রিজার্ভেশন নিয়ে ওবিসি ছিল তাদেরকেও আপনার রিজার্ভেশন রোস্টারের মধ্যে জায়গা দিয়ে এই তালিকাটাকে স্বয়ংসম্পূর্ণ করা, সেটা আপনি করলেন না। আপনাদের ভেস্টেড পলিটিক্যাল এজেন্ডাকে মূল্য দিয়ে আপনি এইভাবে আজকে যুবক যুবতীদের সাথে সেই একই ছেলেবেলা খেলছেন। শেষ কথা শুধু বলবো, ব্রাত্য বসুর কাছ থেকে এটাই এক্সপেক্টেড। কেন অন ক্যামেরা তিনি গদির মধ্যে এলিয়ে বসে মজা করতে করতে বলছিলেন, তো আমার কোটার চাকরি যারা তৃণমূল করছে জলে ভিজে রোদে পুড়ে তাদের আমি দেব না। যে শিক্ষামন্ত্রী সরকারের চাকরিকে নিজের কোটার চাকরি বলে মনে করে, আমি জানি না কোটা বলেছিলেন না টয়ের জায়গায় অন্য কোনো পাশের কোনো বর্ণ ছিল, সেই শিক্ষামন্ত্রী, সেই অপদার্থ শিক্ষামন্ত্রীর কাছ থেকে এই ধরনের রুল, এই ধরনের পলিসি এক্সপেক্টেড, যাতে পরিষ্কার মানে উদ্দেশ্য চাকরি দেব না, পকেটে নেই পয়সা, মাইনে দিতে পারবো না, আইনি ঝঞ্ঝাটের মধ্যে তোমরা ভিড়ে থাকো, আমাদের চাকরিও দিতে হবে না, মাইনেও দিতে হবে না। বেশ অরিজিৎ দা মারাত্মক অভিযোগ করছেন। অবশ্যই তন্ময় দা এই মুহূর্তে যোগ দেবেন কিছুক্ষণের মধ্যেই। তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র, আগাম স্বাগত জানিয়ে রাখি। আমি অবশ্যই গৌরবদার কাছে আসবো। তার আগে মারাত্মক অভিযোগ, যে অভিযোগগুলো এখনও আবারও নতুন করে তৈরি হচ্ছে, এবং তার থেকে সব থেকে বড় জায়গা তা হচ্ছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন প্রত্যেকেই তুলছেন। ফিরদৌস দাও তুলেছেন কিছুক্ষণ আগে, অরিজিৎ দাও যে জায়গা দিয়ে বললেন সরকারের যে ভূমিকা হওয়া উচিত সেটা নেই, এবং লাগাতার আক্রমণ তিনি শানিয়েছেন। তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র, তিনি যোগ দিয়েছেন আমাদের অনুষ্ঠানে। তন্ময়দাকে স্বাগত জানাই। তন্ময়দার কাছেই আসবো, তন্ময়দা থেকে উত্তর নেব, কারণ মারাত্মক এই পরিসর বা পরিস্থিতির মধ্যে আমরা শুনছিলাম এই যে নতুন পদ মানে বা ভ্যাকেন্সির জায়গাটা এটা ক্রিয়েট করতে হবে, এবং শিক্ষামন্ত্রী তিনি প্রাথমিকভাবে কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। যখন এটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, আলোচনা চলছে, তখন আবার আইনি লড়াই আবারও হতে পারে বা জটিলতা বাড়বে, এটা বিকাশবাবু বলছেন। তো স্বচ্ছতা মানে কি আইনের এই গেরোতেই ফেসে থাকবে, নাকি স্বচ্ছতা সত্যি আনা যায় বা যেত? পরিষ্কারভাবে যেটা জানানো হয়েছে, শিক্ষামন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে একটা পদ্ধতি চলছে। সেই পদ্ধতিটা আপনারা জানেন যে মাননীয় সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, তার উপর ভিত্তি করে একটা পদ্ধতি চলছে। এই পদ্ধতির মধ্যে নতুন করে পোস্ট ক্রিয়েট করলে একটা অংশ বসে আছেন যে সেই পোস্ট ক্রিয়েট হবে, সঙ্গে সঙ্গে তারা আইনের দ্বারস্থ হবেন যাতে পুরো প্রক্রিয়াটাকে বানচাল করে দেওয়া যায়। তাহলে সেটা নিয়ে আবার রাজনীতি করতে সুবিধা হবে যে না এখানে রিক্রুটমেন্ট হচ্ছে না, এখানে এটা হচ্ছে না, ওখানে ওটা হচ্ছে না। একটার পর একটা মামলা করে 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 পদ্ধতিটাকে আজকে এই জায়গায় আনা হয়েছে। কোথাও দুর্নীতি যদি হয়ে থাকে সেই দুর্নীতির তদন্ত হচ্ছে, এবং আমরা চাই ইডি সিবিআই, হাজারবার একই কথা বলেছি, ইডি সিবিআই তদন্ত করুন, যারা দোষী, যাদের সঙ্গে এর যোগ পাওয়া যাবে তাদের উপযুক্ত শাস্তি হোক আইনি ব্যবস্থা মেনে। কিন্তু সেই দোষী অভিযুক্ত কাউরির উইশ লিস্টের উপর দাঁড়িয়ে তো হবে না। মানে আমি রাজনৈতিকভাবে প্রতিপক্ষ, আমি কালকে মনে করতে পারি আমার বিরোধী দল যারা আছেন, যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল আছেন, অমুক মাথা তমুক ঘাড় তমুক হাত এর সঙ্গে জড়িত, তাকে ধরতে পারলে ভালো হয়। এখন দেশের যে আইন কানুন আছে, পিএমওর আন্ডারে সিবিআই, ইডি ফাইন্যান্স মিনিস্টার মানে সেন্ট্রাল ফাইন্যান্স মিনিস্টারের আন্ডারে তারা তদন্ত করছেন, তাদের ক্রেডিবিলিটি নিয়ে আমি হাজার রকম কথা বিভিন্ন শোতে বলেছি, একই কথা রিপিট করে লাভ নেই। কিন্তু বক্তব্য হচ্ছে তার সঙ্গে এই রিক্রুটমেন্টকে জড়িয়ে ফেলে পুরোটা আবার ঘোট পাকানোর এই প্রচেষ্টাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং নিন্দনীয়। একটা পদ্ধতি চলছে, সেই পদ্ধতিটাকে হতে দিন, তার সঙ্গে নতুন যে আরও শূন্য পদ, সেই শূন্য পদের ঘোষণা হবে, এই প্রক্রিয়া শেষ হবে, তারপরে ঘোষণা হবে, তারপরে আবার রিক্রুটমেন্ট হবে। অসুবিধা কোথায়? এটা থাকতে থাকতেই ঘোষণাটা করে দিন, চাপ দেওয়া হচ্ছে একদিক থেকে, সেই ঘোষণা করার পরে সঙ্গে সঙ্গে মামলা লড়তে চলে যাবেন। মানে এটা হওয়ার 10 সেকেন্ডের মধ্যে আর একটা পিটিশন ফাইল হবে যে কথা সুপ্রিম কোর্ট বলেছিল সেই কথা তো মানা হলো না। তার মানে চানটা কি? কোনো সময় দাঁড়িয়ে, আমি আবার পরিষ্কার করছি, কোনো সময় দাঁড়িয়ে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে রাজ্য, দেশ, মানুষের কথা ভাবতে হয় বিভিন্ন আঙ্গিকে, এটা সমস্ত দলের ক্ষেত্রে সত্যি। সেই জায়গাটায় কোথাও যদি আমরা হারাই তাহলে আসলে আমাদের রাজনীতি করাটাই হয়, মানুষের কথা ভাবাটা আর হয় না। এখানে সেই ঘূর্ণাবর্তে পাক খাচ্ছে এটা। এই পরিস্থিতির আর কোনো ব্যাখ্যা নেই, এই একটাই ব্যাখ্যা, মানে রাজনৈতিক স্বার্থে চলে লাভ নেই, মানুষের স্বার্থে চলুন। খুব গুরুত্বপূর্ণ বার্তা তন্ময়দার, খুব স্বাভাবিক। আমি ঠিক এই জায়গাতেই গৌরবদার কাছে প্রশ্ন, মানে এই মামলার পর মামলা, আজ নাকি এই অবস্থা সে কারণেই তন্ময়দা খুব স্পষ্ট করে বলে দিলেন। না, রাজনৈতিক স্বার্থের কথা উনি বলছেন, রাজনৈতিক স্বার্থ না থেকে মানুষের স্বার্থ। আচ্ছা, এতদিন পর এই জ্ঞান ভৈরবী বেরোচ্ছে কেন? এটা তো আগেই মিটে যেতে পারতো।
যখন এই দুর্নীতি হচ্ছে, যে রাজ্য জুড়ে এই শিক্ষা দুর্নীতি যে হলো, এত লোক এত ছেলেমেয়েরা চাকরি হারালো, তখন দাঁড়িয়ে এই তৃণমূলের নেতারা এই কথাগুলো বলেননি কেন? তখন দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী বলেননি কেন যে আমরা তদন্তের মুখোমুখি হতে চাই? কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোর্টে উকিল দাঁড় করিয়েছেন যাতে করে হচ্ছে যে এই বিষয়গুলি ফেস করতে না হয়। আজকে দাঁড়িয়ে এই যে ছেলে মেয়েগুলো আজকে চাকরি হারালো, এর দায় কে নেবে? কে নেবে? এটা রাজনীতি। কিছু অ্যাড করবেন বোধহয়, শুনে নি তন্ময়দা কি বলবেন, বলুন। এই যে কথা হচ্ছে না যে মামলার অজুহাত দেখানো হচ্ছে, আমার বক্তব্য এই পুরো প্রক্রিয়াটার তো তদন্ত হচ্ছে, তদন্তে একটা কিছু বেরিয়ে এসছে, সুপ্রিম কোর্ট অবধি গেছে, তারা ভার্ডিক্ট দিয়েছে। আমার বক্তব্য, এই প্রথম অর্ডার যিনি দিয়েছিলেন, একসময় যাকে ভগবান টগবান মানানো হয়েছিল, শ্রী অভিজিৎ গাঙ্গুলি, বর্তমানে বিজেপির সাংসদ, তিনি আবার সম্প্রতিকালে আবার ভগবানের জায়গায় বোধহয় ফিরে আসার চেষ্টা করছেন। তার যিনি নির্বাচনী এজেন্ট ছিলেন, সেই নির্বাচনী এজেন্টের স্ত্রীর নাম অযোগ্য শিক্ষক তালিকায় পাওয়া গেছে। একটা মানুষ যদি সত্যিই নীতিগতভাবে এই অবস্থান নেন, তাহলে তিনি যখন নির্বাচনে লড়তে পারেন, আমার তাতে অসুবিধা নেই, গণতান্ত্রিক দেশ, যে কেউ নির্বাচনে লড়বেন, তার সেই স্বাধীনতা আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নির্বাচনী এজেন্ট একজনকে করছেন যার স্ত্রীর নাম বাদ যাচ্ছে, তাহলে কোথায় মানে এই যে নীতি, মানে নীতি কোথায়? অরিজিৎ দত্ত থেকে ছোট্ট গেল, তাহলে তো সেই পলিটিক্সের কথাই উঠবে। ওকে, অরিজিৎ দত্ত থেকে ছোট্ট সংক্ষিপ্ত। কি অদ্ভুত কথা না, বলছে পদ্ধতি হতে দিন, মামলা করতে কেন চলে যাচ্ছেন? আরে মানুষের খেদে কাজ নিয়ে এমনি এমনি যায় নাকি মামলা করতে? আপনি চুরি করছেন কেন? আপনি চুরি করলেন কেন? আপনি টাকা নিয়ে চাকরি দিলেন কেন? আগে সেগুলোর উত্তর দিন, তাহলেই তো মামলা করতে হতো না। অদ্ভুত অদ্ভুত কথা বলছেন। জাস্টিস গাঙ্গুলির কথা বললেন, উনি বলছিলেন মামলা কেন করতে গেলেন। জাস্টিস গাঙ্গুলি কতবার টেন্টেড লিস্টটা পাবলিশ করার কথা বলেছিলেন, কতবার, গুনে গুনে 7 থেকে 8 বার। আপনারা করলেন না কেন? সেই করলেন কতদিন পরে গিয়ে করলেন? সুপ্রিম কোর্টের গাতানি খেয়ে 2 বছর পরে। 2 বছর ধরে আপনারা ইস্যুটাকে রেজ করে রেখে দিলেন। সুপ্রিম কোর্টে আপনারা কতবার অ্যাডজর্নমেন্ট নিয়েছেন? সুপ্রিম কোর্টে আপনারা কতবার টাইম চেয়েছেন? আপনাদের পর্ষদ কতবার টাইম চেয়েছে ওই টেন্টেড আর আনটেন্টেড লিস্ট পাবলিশ করার জন্য? করেননি আপনারা, 2 বছর ওয়েট করেছিলেন। ইন দ্য মিন টাইম কত টাকা খরচা করলেন? কপিল সিব্বাল আর মনু সিংভি আর অমুক তমুক লয়ারদের পিছনে জনগণের ট্যাক্সের টাকা মোর দ্যান 65 crore। আপনারা দুর্নীতি করবেন, আপনাদের নেতারা চুরি করবে, আপনাদের নেতারা বান্ডিল বান্ডিল ক্যাশ বান্ধবীর খাটের তলায় লুকিয়ে রাখবে, আর পাবলিক তার জবাবদিহি চাইলেই কেন কোর্টে গেল? আপনারা এসআইআর নিয়ে প্রথম কেন কোর্টে দৌড়ালেন? আমি এসআইআর নিয়ে আসছি এরপরে গৌরবদাকে আটকেছিলাম। কেন কোর্টে দৌড়ালো? আচ্ছা গৌরবদাকে আটকেছিলাম, বলুন গৌরবদা বলুন। ফিরদৌস দা, অরিজিৎ দা আইনগত বিষয়টাই বলেছে। আমার কথা হচ্ছে, ওই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই যে শিক্ষকদের ডেকে যে মিটিং হলো, সেখানে মুখ্যমন্ত্রী যে মানে ভাষণগুলো দিলেন, যে বার্তাগুলো দিলেন, তো সেইগুলো কি হলো? সেইগুলোর বাস্তবায়ন কি হলো? কোথায় গেল তার সেই সব কথাবার্তা? আজকে দাঁড়িয়ে আপনি কোর্টে চলে যাবেন, আপনি চুরি করবেন, আপনি ডাকাতি করবেন, আপনার কালীঘাটের কাকু বলবে যে আমার বাবুর টিকি ছোঁয়ার ক্ষমতা কারণ নেই, কালীঘাটের কাকু হচ্ছে যে টাকার ভাগ করবে, পার্থর বাড়িতে কত যাবে, ভাইপোর বাড়িতে কত যাবে, পিসির বাড়িতে কত যাবে, আর মামলা করলে বলবেন যে ওটা রাজনৈতিক স্বার্থ। আপনি চুরি করলে মানুষের স্বার্থ, আর কেউ মামলা করলে হচ্ছে রাজনৈতিক স্বার্থ, আর এখানে জ্ঞান বৈরবী দেবেন। আজকে এতগুলো ছেলে মেয়ে চাকরি হারালো, এর চাকরির দায়িত্ব এই ছেলে মেয়েগুলোর দায়িত্ব কে নেবে? আজকে দাঁড়িয়ে এই যে বলা হচ্ছে যে অযোগ্যদের নাম এই যোগ্যদের লিস্টে ঢুকে বসে রয়েছে, এর দায় কার? এর দায় তো পর্ষদের, এর দায় তো সরকারের। কেন সরকার হচ্ছে যে ব্যবস্থা গ্রহণ করছে না? কেন সরকার আজকের দিন পর্যন্ত পুরো মানে এই অযোগ্যদের তালিকা কোর্টে প্লেস করছে না? কি বাধা কোথায়? আজকে তো আমরা দেখতে পাচ্ছি জীবন কৃষ্ণ থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন নেতারা কেউ কেউ আবার জেলে বসেও নাকি ফোন টোন করে টাকা পয়সার হুমকি টুমকি দিচ্ছেন। এই যে তৃণমূলের সব রত্নরা যে লুকিয়ে রয়েছে টাকা পয়সার লেনদেন করে, এই যে তৃণমূলের চোরগুলো, সেই চোরগুলোর বিরুদ্ধে যদি কোর্টে যাওয়া হয়, যদি বিচারের দাবি করা হয়, সেটা রাজনৈতিক স্বার্থ, সেটা মানুষের স্বার্থ নয়। না ঠিকই, তৃণমূলের যে চোর আছেন, পিসি, ভাইপো, কালীঘাটের কাকু, অনেক কিছু শুনলাম। কালীঘাটের কাকু আপনার দলের লোক? আমার বক্তব্য না, আমি দলের লোক বলিনি, আমি বলেছি তৃণমূল, কালীঘাটের কাকু, পিসি, ভাইপো, এসব তো অনেক কিছু শুনলাম। আমার বক্তব্য একটাই, এই পার্থবাবুর বান্ধবী খাটের তলায় টাকা পাওয়া গেছে, এই সমস্ত কিছু হয়েছে, আমরা দেখেছি, বছরের পর বছর দেখেছি। 3.5 বছর হয়ে গেছে,
বেল পেয়ে আজকে বেরিয়ে চলে এলো, ইডি সিবিআই কি করে? সেটা আপনাদের সঙ্গে, শেষ করিনি। সেটা আপনাদের সঙ্গে সম্পর্ক দাদা, সেটা আপনাদের সঙ্গে সম্পর্ক। কি করলো তারা প্রমাণ করতে পারছে না কেন? আমি বারবার বলছি, আমার উইশ লিস্ট থাকলে তো হবে না। আমি চাই যে বা যারা দুর্নীতিতে যুক্ত প্রত্যেকের সর্বোচ্চ সাজা হোক, ভারতবর্ষের যে আইন আছে সেই অনুযায়ী। সেই কনভিকশনটা হচ্ছে না কেন? কোথায় আটকাচ্ছে? আরে দাদা, চুরির ভাগ যাবে তৃণমূলে, চুরির ভাগ যাবে তৃণমূলে, আর চুরি যে করেছে তার হয়েছে, আর চুরির ভাগ যেটা তো তৃণমূলে শাস্তি হবে। 12 লাখ 14 লাখ কোটি টাকা ভাগ যদি তৃণমূলে করে, আর অভিযোগের বাইরে প্রমাণ কোথায়? আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত বলেছেন যে যারা চাকরি গেছে তাদের চাকরি যাতে না যায়, সেই কথা তিনি প্রথম দিন থেকে এখনো বলছেন। তাই তো, ভাতা দিয়ে উনি ফিল আপ করবেন সেই ক্ষতি। একইভাবে চাকরি তো ত্রিপুরাতেও গেছিল, তাদের কিছু করতে পেরেছেন, আপনারা করতে পারেননি তো? আমরা তো বলেছি তাদের অর্ডারে গেছিল, আমরা কিসের অর্ডারে? তাদের কোর্টের অর্ডারে। হ্যাঁ, তো কোর্টের ব্যাপারটা পুরোটা জেনে বলুন। কোর্টের নির্দেশে 10,000 শিক্ষকের চাকরি গেছিল, এবং সেই চাকরি কারা দিয়েছিল? আপনারা তখন কি বলেছিলেন? সেই রিক্রুটমেন্ট কাদের সময় হয়েছিল? জানি, নোটিফিকেশন তখন কি লেফটের সময় হয়েছিল। এক্স্যাক্টলি, কিন্তু আপনারা তখন কি বলেছিলেন যে আমরা সরকারে এলে এর ব্যবস্থা হবে? কোথায় ব্যবস্থা? আপনি ত্রিপুরা দেখুন গিয়ে, আমি ত্রিপুরা যেতে হবে তো, ত্রিপুরায় গিয়ে দেখুন প্রত্যেক বছর সরকার সেখানে সেই 10,000 লোকের ব্যবস্থা করে কতজনের চাকরি দিচ্ছে। আপনারা কয়েক লক্ষ লোকের চাকরি দিয়েছে, আমি ধরে নিলাম। আমি বলছি ওই 10,000 লোক, ওই 10,000 লোকের কি হয়েছে? প্রেসের কাছে দক্ষিণ দমদমের একজন কাউন্সিলর, তার প্রেসের কাছে ভিডিও আছে, তিনি মঞ্চে দাঁড়িয়ে ব্রাত্য বসুকে বসিয়ে বলছেন, নাম বলে দিচ্ছি তো, রাজু সেন শর্মা চাকরি পাবে, তৃণমূলের ছেলেরা কেন চাকরি পাবে না? না না, এটা বলেননি, বলেছেন দাদা আমাদের কথা দিয়েছে। চাকরি মানে ব্রাত্য বসু বলেছেন দাদা আমাদের কথা দিয়েছে। আপনি বলছেন যে রাজনৈতিক স্বার্থ, মানুষের স্বার্থ ছেলেরা পাবে, কর্মীরা পাবে, পরিষ্কার দাঁড়িয়ে বলেছেন। অন্যায় কাজ করেছেন এটা বলে, কিন্তু আপনারা বোধহয় জানেন যে প্রত্যেকটা মন্ত্রী 3টে করে চাকরি দেওয়া, এবং তিনি এখনো সমমহিমায় বর্তমান। তিনি আপনাদের আর কত নেবেন? আর কত নেবেন? তাহলে জীবন বৃষ্টির দায়িত্ব আপনার তো, জীবন বৃষ্টির দায়িত্ব আপনার তো, জীবন বৃষ্টির দায়িত্ব আপনার তো। বামেদের যে চাকরির লিস্ট আমরা দেখেছি শিক্ষা জগতে, অনিলায়ন তো আমরা দেখেছি। আবার বামেদের চাকরির লিস্ট আপনাদের আমরা দেখিনি, আমরা কি দেখিনি? আমরা তো সেই সময় ছিলাম। এরকম নয় যে আমার 2011 পরে তো জন্ম হয়নি, অতএব আমি তো দেখেছি কিভাবে অনিলায়ন হয়েছে। হয়েছিল কি হয়নি? প্রত্যেকটা জায়গায় তার ক্যাডারদেরকে ঢোকানো হয়েছিল, প্রত্যেকটা জায়গায় তার ক্যাডারদেরকে ঢোকানো হয়েছিল। আজকে এসে বলছে বৃষ্টি মুখার্জি কি করে চাকরি পাবে? উনি এখানে পরিষ্কার ঠিক আছে, কিন্তু এর মধ্যে প্রশ্ন আবারও কিন্তু উঠছে, সেই পার্থ কি করে ছাড়া পেলেন? আবার এই প্রশ্নের থেকে এই প্রশ্ন থেকে ঘুরছি আমরা, হয়তো ফিরদৌসদার কাছে আসবো। তারা সময় নষ্ট করবো না, সরাসরি ফিরদৌস সাহেবের কাছেই আসবো। ফিরদৌসদা, আপনি তো আলোচনা শুনলেন, আর খুব স্বাভাবিকভাবে এই নিয়োগ প্রক্রিয়ায় আইনি জটিলতা বারবার, মানে সমস্ত কিছুতেই আইন যে কারণে গিয়ে আটকাচ্ছে। সরকার সচেষ্ট থাকলেও হচ্ছে না, সদিচ্ছা আপনি বলছিলেন অভাব। তো আপাততভাবে কি মনে হচ্ছে আলোচনা শুনে? দেখুন, প্রথমেই বলি, সদিচ্ছা যদি থাকতো তাহলে এই সরকারকে বা এসএসসিকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। আপনি এই যে বলছেন না যে সিট বাড়ালে মামলা হয়ে যেতে পারে, সেই ভয়ে নাকি সিট বাড়াতে পারছেন না। তা এই যে চুরি করলে মামলা হবে, এত সত্ত্বেও আপনারা রিস্ক নিয়ে চুরি করতে পারলেন, আর রিস্ক নিয়ে সিট বাড়াতে পারছেন না। দেখুন, এইসব হচ্ছে একেবারে অপযুক্তি। দেখুন, সিট বাড়াতেও হতো না, এইভাবে সিট মানে এইভাবে নিয়োগও করতে হতো না, কিচ্ছু এই গল্পই থাকতো না যদি চুরিটা না করতেন। 2016 সালে চুরি করার জন্য আপনারা সমস্ত রকম সহযোগিতা করে দিয়েছে সরকার। 5 সদস্যের ইলিগাল কমিটি তৈরি করেছিল 2016 সালের রিক্রুটমেন্ট রুলসের সাপেক্ষে। এই যে পার্থ চট্টোপাধ্যায় কিসের জন্য জেলে গেছিল? এই 5 সদস্যের কমিটির রেকমেন্ডেশন করেছিলেন তিনি। ফলে এইগুলো পরিষ্কার যে সরকারের পক্ষ থেকে চুরি করার পথ প্রশস্ত করা হয়েছিল, যার মাথায় ছিল ওই এসপি সিনহা। আসলে সরকার চুরি করার পথটা বাতলে দিয়েছিলেন এই যে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে। আবার একইভাবে সরকার চুরি করার পথটা বাতলে দিয়েছেন এই যে এক্সপিরিয়েন্সের 10 নাম্বার, এর মাধ্যম দিয়ে কত চুরি হবে ভবিষ্যৎ এই আজকের ভিডিওটা সংরক্ষণ করে রেখে দিন, সেদিন আবার বলবো এসে গল্প যে এক্সপিরিয়েন্সের এই নাম্বারটি, এই ভিডিওটি তৈরি করা হয়েছে
চুরি করার পারপাসে। তার কারণ হচ্ছে এক্সপিরিয়েন্সের আপনি এই ডকুমেন্ট, একটা ডকুমেন্ট ওই ওয়েবসাইটে আপলোড করা হবে না। এক্সপিরিয়েন্সের নাম্বার কে 10 নম্বর পেলো, ওই কে শিক্ষকতা করেছে, কেউ অন্য জায়গায় শিক্ষকতা করেছে, কে কেন্দ্রে স্কুলে শিক্ষকতা করেছে, এর কোনো ডকুমেন্ট কোনোদিন আপলোড করা হবে না। ওই যে টাকা দেবে টেবিলের তলা দিয়ে হাত পেতে নেবে, দিয়ে তাকে এক্সপিরিয়েন্সের 10 নম্বর দেবে। এই যে ধরুন ডকুমেন্ট ভেরিফিকেশন দাঁড়ান, বলুন ডকুমেন্ট ভেরিফিকেশন এটা আগে করে এখনো ওএমআর আপলোড করেননি কেন? আদালতের নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেককে ওএমআর দেওয়া হয়েছে, টাকা ফেরত দেননি কেন? যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রত্যেককে ওএমআর দেওয়া হয়েছে। তাদের ব্যক্তিগতভাবে দিয়েছেন, টাকা দিয়েছে টাকার সঙ্গে কি সম্পর্ক? যে ব্যক্তি যে পায়নি সে কমপ্লেন করুক, সে কমপ্লেন করুক না, আপনারা আছেন তো মামলা করার জন্য। তাদের প্রত্যেককে ওএমআর সিট দেওয়া হয়েছে, তারা কত নাম্বার পেয়েছে সব জানানো হয়েছে। আর কি স্বচ্ছতা চাইছে? ওএমআর সিট যারা আছে তাদেরকে দেওয়া হয়েছে, আপনারা খুঁজে বের করুন। যদি মনে হয় যে কেউ পায়নি, এ তো মিডিয়াতে চলছে, কেউ পায়নি যদি জানে তাহলে তারা নিশ্চয়ই আপনার কাছে আসবেন, দ্বারস্থ হবেন। ওএমআর সিট কেন ওয়েবসাইটে আপলোড করছেন না? তার কারণ ওএমআর সিট আপলোড করলে ধরা পড়ে যাবেন। 42 কি করে 47 হয়েছে না? ওএমআর সিট তো সবাইকে দেওয়া হচ্ছে ইন্ডিভিজুয়াল, সবাই তো শো দেখছেন, আপনারা বলছেন তো ওএমআর সিট তো ওএমআর সিট পাবলিশ করা হয়েছে। সেই ওএমআর সিট না পেলে, কেউ না পেলে এতক্ষণ নিশ্চয়ই আপনার কাছে পৌঁছে যেত। ওটা করে লাভ হবে না, আরে পৌঁছে যেত। ওএমআর সিট দেওয়া হয়েছে তো, একটা কম্পিটিটিভ 1 to 1 দিয়েছেন, সকলের ওএমআর আপলোড করবেন না, টাকা নিয়েছেন, প্রত্যেকের ওএমআর দেওয়া হয়েছে। একটা কম্পিটিটিভ এক্সাম চলছে, সেখানে আপনি তো পুরো লিস্টটাই জানাবেন। আরে ব্যক্তিগতভাবে দিয়েছে, আপনি তো সেটাই তো ওয়েবসাইটে তো তার ওএমআরটা তো তারই পাওয়া উচিত। কেন কম্পিটিটিভ এক্সাম? কম্পিটিটিভ এক্সাম আমি জানতে চাই যে আরেকজন কত পেল। সে তো জানবেন, যে পরীক্ষা দিয়েছে সে তো জানবে, যে পরীক্ষা দিয়েছে সে মনের পরীক্ষার রেজাল্ট ব্যক্তিগত আমি তো কম্পিটিটিভ এক্সাম করেছি, আমি 100 জন পরিষ্কার, তার কারণ টাকা নিয়েছেন, পরিষ্কার এই নিয়োগটা টাকা নিয়েছে। চলো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কত সাহস থাকে ওএমআর আপলোড করে দেখান, ও সাহস থাকলে ওএমআর আপলোড করে দেখান। আপনার নেত্রীকে বলুন, আপনার নেত্রীকে বলুন ওএমআর আপলোড করে দেবে, সকলের ওএমআর। যে সৎ সাহস থাকে একদম পারবে না, তার কারণ টাকা নিয়েছে। আচ্ছা, তার কারণ টাকা নিয়ে ওএমআর সিটের নাম্বার বাড়িয়েছে। এক্সপেরিয়েন্সে যাদের নাম্বার দেবেন তাদের প্রত্যেকের ডকুমেন্ট আপলোড করুন, একজনের পারবেন না, তার কারণ এদের কাছ থেকে টাকা নিয়ে এক্সপেরিয়েন্সের নাম্বার দেবেন। আপনি যেটা বলছেন তাতে প্রমাণ করতে হবে। আদালতের নির্দেশ রয়েছে ওএমআর আপলোড করতে হবে, 2016 সালের করেছেন। আদালত 2 তারিখে কন্টেম্প হবে এবং ওই প্রত্যেকের ওএমআর সিট আপলোড করতে হবে। আপনারা যদি মনে করেন যে আদালতের রায়কে ভায়োলেট করা হয়েছে, তাহলে আপনারা কোর্টে গিয়ে বলুন যে আদালতের রায় ভায়োলেট হয়েছে। তাহলে একইভাবে আরে প্রমাণ করেছি বলে তো 26,000 বাতিল হয়েছে, একই কথা তখন এসে বলতেন। দুর্ভাগ্য হলো আপনি বলছেন যে চাকরি বাতিল হওয়াটা, চাকরি বাতিল হওয়াটা স্বচ্ছতার সাথে ওএমআর আপলোড করবেন না, স্বীকার করলেন যে যারা যোগ্য তারাও চাকরি যাতে বাতিল হয় তার জন্য আপনারা লড়াই করেছেন। একইভাবে 25 সালে টাকা খাচ্ছেন না, মানে চাকরি বাতিল হওয়ার জন্যই কি এটা মামলাটা করেছিলেন? মানে এটা যোগ্যকে সেটা বলে দিন, আপনার নেত্রী বলতে পারেনি, এসএসসি বলতে পারেনি। একজন যোগ্য যদি চাকরি হারায়, আপনি তাহলে বলছেন যে তার চাকরি হারানো ঠিক ছিল, আপনি তার জন্য মামলা করেছেন। যে এই এরা অযোগ্য, এর বাইরের লোকটা কিছু বলতে পারবো না, এরা যোগ্য বলতে পারবো না, অযোগ্য বলতে পারবো না। চলুন, ওকে, বেশ ঠিক আছে। আপনারা দেখুন এই যে পরিস্থিতি চলছে, মানে এরই মধ্যে একদমই আপনাদের জন্য, এই সরকারের জন্য চুরি করেছে এবং যতটা পেরেছে ঢেকে রেখে দিয়েছে এই জন্য। কারণ সরকার যদি স্বচ্ছতা চাইতো তাহলে ওএমআর সিট আপলোড করতো, এক্সপিরিয়েন্সের নাম্বার যাদেরকে দেওয়া হচ্ছে তাদের অল ডকুমেন্ট আপলোড করতো, সেটা করেনি। 1 to 1 ওএমআর দিয়েছেন, 1 to 1 ওএমআর। যে শূন্য পেয়েছে সে নিজের পকেটে ওএমআরটি ঢুকিয়ে নেবে, যে তাকে 53 করে দেবে, 15 লাখ টাকা নেবে। এটা সিম্পল হিসাব। এই সিম্পল হিসাবের জন্য ওএমআরটা আপলোড করছেন না, এটা সিম্পল হিসাব, এবং সেটা করেছেন, এই এক্সামেও করেছেন। সাহস থাকে তো আপনি ওএমআর শিটগুলো আপলোড করে দিন, সকলের ওএমআর আপলোড করে দিন, আপনার থেকে কোনো লাজ রাখতে হবে ক্ষমতা নেই, তার কারণ বাজার থেকে টাকা তুলেছে। চলো ঠিক আছে, আমি অবশ্যই টাকা তুলেছে, আমি বলছি বাজার থেকে টাকা তুলেছে, বলুন যে বাজার থেকে টাকা তুলেনি, কারণ ওএমআর 1 to 1 ওএমআর দিয়েছে, পকেটে শূন্য পাওয়া ওএমআরটা ঢুকিয়ে দিয়েছে, এখন টাকা দিয়ে শূন্যকে 53 বাড়িয়েছে, প্রমাণিত হতে হবে। বেশ, চলুন, আমি এসআইআর অবশ্যই প্রসঙ্গের জায়গায় আসতে হবে আমাকে, আমি অবশ্যই আসবো। ফিরদৌস সাহেব সঙ্গে থাকুন, খুব স্বাভাবিক গুরুত্ব রাখবে, কারণ প্রথম পার্টে এই জায়গাটায় আলোচনায় ডেফিনেটলি আসতে হলো, তার কারণ আবারও নতুন করে সেই আন্দোলনের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আমি দ্রুত আলোচনায় ফিরবো, কারণ এসআইআর নিয়ে গুরুত্ব রাখবে
রাজ্য নির্বাচন কমিশনের টিম এসছে এবং জ্ঞানেশ ভারতী তিনি যেটা বলেছেন আজ খুব উল্লেখযোগ্য। আমি দ্রুত এসআইআর বিতর্ক অবশ্যই এই মুহূর্তে আলোচনায় আসতেই হবে, কারণ বিতর্ক তো চলছেই। মৃত্যুর অভিযোগ বিভিন্ন পরিসর পরিস্থিতি থেকে দেখতে পাচ্ছেন, বিএলওরা কতটা চাপে রয়েছেন, শরীর খারাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এর মধ্যে আবার বিক্ষোভও আমরা দেখতে পেয়েছি যে আবারও নতুন করে সেই ডেটা এন্ট্রি করতে হবে, কেন আগে থেকে বলা হলো না। তো এত ক্ষোভ বিক্ষোভের মধ্যে আজ যে ছবিটা মানে গতকাল তারা এসেছিলেন এসআইআর আবহে, নির্বাচন কমিশনের টিম ঘুরে বেরিয়েছেন। আজ খুব গুরুত্ব রাখে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী যেটা বলেছেন, খুব তাৎপর্যপূর্ণ। আমি একটু শুনি রাখি আপনাদেরকে, আমি এটা নিয়ে আলোচনায় আসবো। এসআইআর প্রক্রিয়ায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু রেহাই পাবেন না কেন, গুরুত্বপূর্ণ কড়া বার্তা দিয়ে তিনি এটা বলছেন। বিএলও থেকে শুরু করে ইআরও, ডিইও, সিইও প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে কমিশন। কোনো অনৈতিক কাজের বিরুদ্ধে যে কোনো প্রকারের ব্যবস্থা কিন্তু কমিশন নিতে পারে। এআই দ্বারা ভোটের আইডেন্টিফাই হলেও ব্যবস্থা নেবার নির্দেশ। বুঝতে পেরেছেন তাহলে? পরে মানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে যে কড়া নির্দেশ এই মুহূর্তে দেওয়া হয়েছে, কোনো ভুলচুক বা ত্রুটি যদি হয় তাহলে এরপর আরও কড়া প্রক্রিয়াকরণের মাধ্যমে কিন্তু এগোনো হবে। আমি অরিজিৎ দাকে দিয়ে এটা শুরু করবার চেষ্টা করি। অরিজিৎ দা, এতটা কেন কঠোর হতে হচ্ছে নির্বাচন কমিশনকে? একটা প্রসেস, প্রক্রিয়া, এত বিতর্ক কেন? দেখুন, যে কথাটা জ্ঞানেশ ভারতী বলেছেন, কথাটার মধ্যে নতুনত্ব কিন্তু খুব কিছু নেই। বিহারেও যখন এসআইআর হয়েছিল ঠিক একই মোডে এবং একই ধরনের নির্দেশিকা সেখানেও লাগু হয়েছিল। কারণ এই কথাটা তো খুব স্পষ্ট যে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার এই যে সংশোধনের কাজ, এটা সাংবিধানিক ম্যান্ডেট। এটা আমরা বহুবার বারে বারে, আমরা শুধু না, সমস্ত আইনজীবীরাও বলেছেন যে আর্টিকেল 323 থেকে 329 পর্যন্ত যে ম্যান্ডেট ইলেকশন কমিশনের উপর রয়েছে তাতে খুব স্পষ্ট সেখান থেকে যে কোনো ভারতীয় নাগরিক যাতে অ্যাডাল্টহুড ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ ভোটের অধিকার থেকে যাতে বাদ না পড়েন, আর নাগরিক নয় এরকম কেউ যেন ভোটের অধিকার না পায়। এটা তো আমাদের সাংবিধানিক ম্যান্ডেট। এটা তো আমার সাংবিধানিক ম্যান্ডেট নেই যে সিএএ সেটার ওপর আবার ক্যাম্প হবে। এই মুভমেন্টামে দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টাকা পয়সার বিনিময়ে যে অভিযোগগুলো এসছে আর কি, তার মাধ্যমে বিজেপি নাকি সেখানে দাঁড়িয়ে আতঙ্কিত করছেন মানুষ। আমার মনে হয় একটা কথা আপনি একটু শুধরে দিই, মানে আইনগত দিক থেকে হয়তো ভুল বলা হয়ে গেল যে সিএ সাংবিধানিক ম্যান্ডেট নয়। না, ম্যান্ডেট সাংবিধানিক। আমি বলছি এর মাধ্যমে যে ম্যান্ডেট এসআইআর এ রয়েছে তার মধ্যে তো কোথাও একটা সাংবিধানিক জায়গায় নেই যে সিএ। আপনি সিএ এর সাথে এসআইআর কে গুলাবেনই বা কেন, বা আমরা গুলাবই বা কেন? এটা হচ্ছে বড় কথা। না, কারা গোলাচ্ছেন তাহলে? দেখুন, মানুষ গুলালে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের গুলিয়ে দিচ্ছে বলে গোলাচ্ছে, কিন্তু দুটোর মধ্যে গোলানোর কোনো বিষয় নেই। এসআইআর সম্পূর্ণভাবে একটা অটোনোমাস বডি ইলেকশন কমিশন। তারা সারা ভারতবর্ষে এর আগেও হয়েছে, এখনও হচ্ছে। বিহার থেকে শুরু হয়েছে, 12টা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে এসআইআর এর কাজ চলছে এবং সেটা ইলেকশন কমিশন সেটাকে হ্যান্ডেল করছে। পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা অর্থাৎ বিএলএ-2রা সেখানে পার্টিসিপেট করছে। আপনি বলুন না কোন দলের বিএলএ-2 নেই? তৃণমূল থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে, সিপিএম থেকে বা লেফট ফ্রন্ট থেকে শুরু করে বিজেপি, সমস্ত দলের বিএলএ-2রা পার্টিসিপেট করছে। কোনো দল তো বলেনি যে না আমরা বিএলএ-2 দেবো না, আমরা এসআইআর থেকে নিজেদের উইথড্র করে দিচ্ছি, সেটা তো নয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত দলই মুখে বলুক বা না বলুক এসআইআর এর কাজের মধ্যে নিয়োজিত রয়েছে এবং এটাই স্বাভাবিক। রাষ্ট্রযন্ত্রে থাকতে হলে রাষ্ট্রযন্ত্রের সিস্টেম মেনেই চলতে হবে। এখানে যেটা বড় ব্যাপার, আপনি সিএ এর ব্যাপারটা বললেন, সিএ এর বিষয়টা এটা তো খুব পুরনো কিছু নয়। সিএ এর যে আমাদের যে ম্যান্ডেট রয়েছে, একটা ল যখন পাস হয় সেটা সাংবিধানিক ম্যান্ডেটেই পরিণত হয়। সিএ এর যে বিষয়টা রয়েছে যে যারা আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে যে সংখ্যালঘু লোকেরা ভারতবর্ষে এসেছেন, ভারত সরকার ঘোষণা করেছে যে তাদেরকে আমরা শরণার্থী হিসেবে ট্রিট করব এবং নাগরিকত্ব দেব। এবং তাতে যদি কেউ তাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেয়, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ফার্স্ট অবজেক্টিভ থাকা উচিত সামাজিক সহযোগিতা। সেই সামাজিক সহযোগিতার হাত যদি প্রত্যেকটা দল, আমি বলছি শুধু বিজেপি বলে না, তৃণমূল, বিজেপি, সিপিএম যদি বাড়িয়ে দেয় তাহলে তাতে তো অসুবিধার কিছু নেই। এটা সারা বছর আমি একটা জায়গায় শুধু আমার বলা বাকি রয়ে গেল, আমি ছোট্ট করে শেষ করছি যে আজকে এসআইআর এর দেখুন, আপনি এসআইআর এর শুরুতে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আগুন জ্বলবে, রক্তগঙ্গা বইবে, এটসেট্রা এটসেট্রা অনেক কিছু বলেছেন। কিন্তু সহাস্য বদনে নিজের বিএলওর কাছ থেকে ফর্মটা নিয়ে কিন্তু ফিল আপ করে সবার আগে ছবিটি তিনি তুলেছেন, চন্দ্রিমা ভট্টাচার্যও তুলেছেন, পরে আবার উল্টো ইউটার্ন মেরেছেন, না 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 আমি নিইনি, সবার হবে তারপর করব। ঠিক আছে, সবার হোক তারপরেই আপনি করবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে প্রকৃত ঘটনা থেকে তো চোখ ঘুরিয়ে রাখা যাচ্ছে না। কেন আজকে হাকিমপুর বর্ডারে স্বরূপনগরে আপনারই পুলিশের হাতে 300-র বেশি অনুপ্রবেশকারী অ্যারেস্ট হয়ে এই মুহূর্তে থানায় রয়েছে, তাদের ইল্লিগাল ইমিগ্রেন্ট হিসেবে, অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে।
নেব। কেন গুলশান, লাস্ট কথা, কেন গুলশান কলোনিতে আজকের দিনে দাঁড়িয়ে 3 লক্ষ ভোটার, 3 লক্ষ জনসংখ্যার মধ্যে মাত্র 3000 ভোটার পাওয়া যাচ্ছে? এসআইআর এর প্রয়োজনীয়তা এখানেই আছে। আর একদম সংক্ষিপ্ত সময় রয়েছে। সংক্ষিপ্ত থাকলে হবে না, অনেকগুলো কথা উঠে এসছে। তো ভালো লাগলো, প্রথম এই শুনলাম যে এসআইআর এবং সিএ এক নয়। একজন বিজেপির মুখপাত্র বললেন, আমি শুনে মানে খুশি হলাম। আপনি বিজেপির কথা যদি প্রথম থেকে শুনতেন, বারবার শুনতে পেতেন। আমরা বারবারই বলেছি, আর আমরা মানুষকে বারবারই গুলিয়ে দিয়েছি, কখনো সিএ, কখনো এনআরসি। তাহলে আর আমার কথাগুলো বলা যাবে না, আমি বলিনি, আপনি বলেছেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই যে সিএ, এনআরসি, এসআইআর গুলিয়ে দেওয়ার কাজ হচ্ছে, কেন বিএলওদেরকে আজকে এরকম ধমক চমক দিতে হচ্ছে, তার কারণটা হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি যে এসআইআর আপনারা করতেই পারেন, সংবিধানের ম্যান্ডেট অনুযায়ী করুন। তার সময়টা কখন, কোন সময়টাকে আপনারা নির্বাচিত করছেন, কোন সময়কালটাকে ধরছেন, সেটা ঠিক এত দ্রুততার সঙ্গে 7,62,66 লক্ষ ভোটারকে আইডেন্টিফাই করা, এই যে কাজটা বিএলওদের ওপর যে বিপুল চাপটা আপনারা এখন দিচ্ছেন, এইটা 2 মাসের মধ্যেই করতে হবে। কেন কি কেউ একটা চাইছে যে এর আগে কোনো একটা মডেল করে যে কোনোভাবে নাম বাদ দিয়ে যদি এই ক্ষমতাটা দখল করা যায়। এক, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না, এই যে সিএ এর প্রশ্ন কে বলেছেন? সিএ এর প্রশ্ন বলেছেন হচ্ছে শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলেছেন যে আপনাদের যাদের নাম বাদ যাবে আপনারা কেউ চিন্তা করবেন না, আমরা সিএ দিয়ে দেবো, তারপরে আপনাদের সিএ পাওয়ার পর নাগরিকত্ব পাবেন, তারপরে ভোটার কার্ড করে দেবো। 2023 সাল থেকে প্রথম কথা একটা আইন পাস হয়েছে 2020-তে, বিলটা এসেছিল 2019-এ। তার রুলস ফর্ম করতে 4 বছর লেগে গেছে, 4 বছর, 6 বার অ্যামেন্ডমেন্ট চেয়েছেন। 4 বছর পরে রুলস বের হয়েছে। সেই আইনে 2023 থেকে 2 বছর অবধি যতটা কোর্টে, কোনো একটা কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল, সেখানে কেন্দ্রীয় মন্ত্রক থেকে কিছু দিতে চায়নি। তারপরে যে রিপোর্ট আমরা পেয়েছি, আমি কোনো একটা সংবাদ মাধ্যমে দেখেছি যে 50,000 আবেদন পড়েছে, তার মধ্যে মোটে 5,000 লোককেও দেওয়া যায়নি। 2 বছরে 5,000 নাগরিককে সিএ করে নাগরিকত্ব দেওয়া গেল না। আর এই 1 মাসের মধ্যে, মানে 15 দিনের মধ্যে সিএ ক্যাম্প খুলে, এবং সিএ ক্যাম্প খোলার ক্ষমতা বিজেপির সাংসদ হলেও নেই, তার ক্ষমতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। স্বরাষ্ট্র মন্ত্রক না করে বিজেপির নেতা নেত্রীরা এসআইআর ক্যাম্প খোলার আপনার যোগ্যতা নেই। না, আমরা এসআইআর ক্যাম্প খোলার আপনার কথা না, আমরা সহায়তা কেন? সহায়তা কেন? এটা তো বিএলওর কাজ। কে আপনাকে বলেছে লোকগুলোকে বাড়ি থেকে বার করে ক্যাম্পে দাঁড় করিয়ে ফর্ম ফিল আপ করে দেব? বারে বারে ইলেকশন কমিশন বলেছে কাউকে বাড়ি থেকে বের হতে হবে না। কেন লোকগুলোকে আপনারা বাড়ি থেকে বার করছেন? ভাবনা এনআরসির নাম করে ভয় দেখিয়ে কেন আন্দোলন করছেন লোকগুলোকে? দখল করানো, মাথায় রাখবেন এটা বিহার নয়, বাংলার মাটি। আমি চ্যালেঞ্জ করছি, বিহারে কিছু হবে না। বলিনি, বিহারেও বলেছিলেন এসআইআর করতে দেবেন না, মুখ খুলে পারবেন না। আর আজকে প্রধান হয়ে যাবে। একদম 30 সেকেন্ডস করে সবাই পাবো। আমি দুজনের কাছে যেতে হবে আমাকে। গৌরবদা 30 সেকেন্ডস, আমি ফিরদৌসদার কাছেও 30 সেকেন্ডস রাখতে হবে। আমি 5 সেকেন্ডে শুধু বলবো, আজকে ইন্ডিজোটের ওনাদের ইন্ডিজোটের সবচেয়ে বড় নেতা শাকিল আহমেদ আজকে বলেছেন যে ঠিকই তো এসআইআর এ 65 লক্ষ যদি নাম বাদ গিয়ে থাকে বিহারে, কেন 65 জন অ্যাপিল করেনি? এটা ওনাদের ইন্ডিজোট বলেছে। সেটা হচ্ছে যে অরিজিৎ দা এতক্ষণ বললেন যে বিজেপি নাকি, বিজেপির লোকরা নাকি সিএ ক্যাম্প করছে না, তার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। আমি অরিজিৎ দাকে বলবো, বারে বারে বলছি সব পলিটিক্যাল, আরে দাদা আপনি সব কথা বললে মুশকিল, আপনার কথা বললে মুশকিল, আপনি কথা বললে মুশকিল, শেষ করতে হবে, শেষ করতে হবে। আপনার দলের নেতারা দমদম স্টেশনে সিএ ক্যাম্প খুলেছেন, কেন? কেন? বেশ করেছি, আমরা সহযোগিতা করব মানুষকে। ফিরদৌসদা এক কথা কি বলবেন পরিস্থিতি নিয়ে? বেশ ফিরদৌসদা। রাজনৈতিক দল হিসেবে সহযোগিতা করা আমাদের ডিউটি। পিপলস অ্যাক্টে এবং এই সিটিজেনশিপ এজ এর, দেখুন সিটিজেনশিপ কে পাবেন আর সিটিজেনশিপ কার লস হবে এটা ঠিক করে সেন্ট্রাল গভর্নমেন্ট। ফলে এর সঙ্গে এসআইআর এর কোনো প্রকার সম্পর্ক নেই। দেখুন নির্বাচন কমিশন নিশ্চিতভাবে ভারতীয় নাগরিকদের ভোটার লিস্টে রাখবে, কিন্তু এই ভোটার লিস্ট সংশোধনীর নামে যেভাবে একটা ইয়ার্ডস্টিক করা হলো, যেমন ধরুন এই 2002 সালের ভোটার লিস্টকে ইয়ার্ডস্টিক করা হয়েছে, এটা সঠিক নয়। তার কারণ হচ্ছে দেখুন 2002 সালের পরে এরকম অনেক ব্যক্তি থাকবে গোটা ভারতবর্ষ জুড়ে যাদের 2002 সালের পরে
লিস্টে নাম উঠেছে। এবার বলবেন আমি তো 11 দফা কাগজ শেষ করব, কাগজের তালিকা দিয়েছি, সেই 11 দফার কাগজ এরকম অনেক ব্যক্তি থাকবেন যার কাছে হয়তো সেই কাগজটিও নেই, তাহলে সে ভারতীয় নাগরিক থাকবে না? আর একটা কথা জনগণের জন্য, যে আপনারা কেউ এই ভ্রান্ত ধারণায় থাকবেন, একেবারে এই ভ্রান্ত ধারণাগুলোকে আমাদেরকে বদলাতে হবে। এক্স্যাক্টলি, আমাকে একদম সময় নেই বলে আমাকে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ফিরদৌস দা, অরিজিৎ দা, তন্ময় দা, গৌরব দাকে অসংখ্য ধন্যবাদ। সবাই নেই শেষ করব, আলোচনা চলবে আগামীতেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।